আজকে সকালে ঘুমটা ভেঙে গিয়েছিল। এবার কেন ভেঙে গিয়েছিল সেটা মনে নেই, তবে চেয়ার ছেড়ে উঠে ব্যোমকেশের ঘরের দরজার সামনে যেতে বুঝলাম ব্যোমকেশ উঠে পড়েছে, কারণ সে ব্যালকনিতে দাঁড়িয়ে বাইরের দিকে তাকিয়েছিল। বোধহয় আমার পায়ের শব্দ পেয়েই বলল, সুপ্রভাত অজিত, আজ এত তাড়াতাড়ি উঠে পড়লে? ঘুমটা ভেঙে গেল বুঝলে। কেন ভেঙে গেল সেটা বুঝতে পারলাম না। তবে তোমার খবর কি? দাসবাবু টেলিফোন করেছিলেন এই ভোর রাতের দিকে। একটা কেস তার হাতে এসেছে, একটা খুন আর একটা মেয়ের আশঙ্কাজনক অবস্থা। এই সব মিলিয়ে তিনি একটু চিন্তিত হয়ে রয়েছেন। আশা করছি উনি ওই ঘণ্টাখানেকের মধ্যেই এসে পড়বেন। সে কি কথা! সকালে উঠে চোখ খুলতে না খুলতেই খুন! আজকের দিনটা তাহলে খুব একটা ভালো যাবে বলে তো মনে হচ্ছে না। সে আশা আমি নিজেও করছি না, বুঝলে ভাইয়া। ব্যোমকেশ চেয়ারে হেলান দিয়ে চুপ করে বেশ কিছুক্ষণ বসে রইল। তারপর দাসবাবুর দিকে তাকিয়ে বলল, আপনি কি নিশ্চিত যে সেই বাড়িতে আর কেউ ছিল না? নিশ্চিত বলতে আমি যতটা শুনেছি ততটাই আপনাকে বললাম ব্যোমকেশবাবু। এবার যদি আমায় ওরা মিথ্যে কথা বলে থাকে তাহলে সেটা তো আর আমি জানি না। তবে এসব ক্ষেত্রে বাড়ির লোক অন্তত মিথ্যে বলবে বলে তো মনে হয় না। টেলিফোনে সব কথাই শুনলাম, তবে ঠিকভাবে বুঝতে পারলাম না ব্যাপারটা। এখন আপনি এই ব্যাপারটা আরেকবার আমাকে খোলসা করে বলুন তো দাসবাবু। আমি আর ব্যোমকেশের ঘরে বসে রয়েছি। আমাদের সামনের চেয়ারে দাসবাবু বসে রয়েছেন। আজ সকালে তিনি টেলিফোন করে একটা কেসের ব্যাপারে ব্যোমকেশকে বলেছিলেন, আর তারপর নিজে এখানে এসে উপস্থিত হয়েছেন। দাসবাবুর মতে কেসটা বড় অদ্ভুত, তাই এ ব্যাপারে ব্যোমকেশ সাহায্য না করলে তিনি একা কিচ্ছু করতে পারবেন না। ব্যোমকেশের কথায় দাসবাবু বলতে শুরু করলেন, ভদ্রলোকের নাম অজয় রায়। ভদ্রলোক একসময় পুলিশের কাজ করেছেন। বেশ কয়েক বছর হলো পুলিশের কাজ থেকে রিটায়ার করে নিজের বাড়িতেই থাকেন। ভদ্রলোকের বাড়িতে তার পরিবার বলতে তার স্ত্রী আর তার একমাত্র মেয়ে। ভদ্রলোকের স্ত্রীর নাম শোভাবতী রায় আর তার মেয়ের নাম তনয়া রায়। কাল রাতে অর্থাৎ খুন যখন হয়েছে সে সময় ভদ্রলোক বাড়িতে ছিলেন না। তিনি একটা নিমন্ত্রণ রক্ষা করতে তার এক বন্ধুর বাড়িতে গিয়েছিলেন শহরের বাইরে। আজ সকালে ব্যাপারটা আমরা জানতে পারি তার বাড়ির একটা কাজের লোকের কাছ থেকে। সে প্রতিদিনের মতো সকালে এসে দরজায় ধাক্কা দেয়, কিন্তু ভেতর থেকে কেউ দরজা খোলে না দেখে তার সন্দেহ হয়। প্রতিদিন এ সময় সে এসে দেখে দরজা খোলা রয়েছে, তাই এমনটা হওয়ার কথা নয়। সন্দেহ হতেই দরজা ধাক্কাধাক্কির পর সে আশেপাশের লোকেদের ব্যাপারটা জানায়। তারপর সকলে মিলে দরজা ধাক্কাধাক্কি করেও যখন ভেতর থেকে কোনো সাড়া শব্দ পায় না, তখন তারা দরজাটা ভেঙে ফেলে। দরজা যদি বাইরে থেকে বন্ধ থাকতো তাহলে হয়তো তারা ব্যাপারটা নিয়ে কোনো একটা সন্দেহ প্রকাশ করতে পারতো না, কিন্তু দরজাটা বন্ধ ছিল ভেতর থেকে, তাই তারা বুঝতে পারে ভেতরে নিশ্চয়ই কিছু একটা ঘটেছে। দরজা ভাঙার পর দেখা যায় উপরের শোয়ার ঘরে মহিলার মৃতদেহ পড়ে রয়েছে, তবে মেয়েটিকে পাওয়া যায় ঘরে ঘুমন্ত অবস্থায়। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো মেয়েটির শরীরে কিন্তু ঘুমের ওষুধ পাওয়া গিয়েছে, তবে তার মৃত্যু না হলেও তার অবস্থা আশঙ্কাজনক। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, এখনো তার জ্ঞান ফেরেনি। ভদ্রলোক খবর পেয়ে বাড়িতে ফিরে আসেন। তারপর সমস্ত কিছু দেখে তিনি অনেকটাই ভেঙে পড়েছেন। এখন এমন অবস্থায় আমি ঠিক কি করব সেটা বুঝতে পারছিলাম না। ভদ্রলোক যেহেতু পুলিশে ছিলেন, তাই পুলিশের লোকেদের সাথে তার অনেক চেনাজানা রয়েছে, তাই কেসটা নিয়ে আমাদের উপরে একটু চাপ রয়েছে ব্যোমকেশবাবু। তাড়াতাড়ি খুনে তদন্ত করতে না পারলে বড্ড বিপদে পড়তে হবে যে। ব্যোমকেশ এতক্ষণ সবকিছুই চুপ করে শুনছিল। এবার বলল, আচ্ছা, খুনের ধরন? গলা টিপে খুন করা হয়েছে, তবে গলায় যে হাতের ছাপ পাওয়া গেছে তা থেকে খুনির হাতের ছাপ পাওয়া অসম্ভব, কারণ খুনি হয়তো হাতে গ্লাভস কিংবা এমন কিছু জড়িয়ে কাজটা করেছে যাতে তার হাতের ছাপ না আসে। কোনো কিছু কি চুরি হয়েছে? সেটাই তো ব্যোমকেশবাবু,
ঘর থেকে কোনো কিছুই চুরি যায়নি। এমনকি অজয়বাবু নিজেও ঘর পরীক্ষা করে দেখেছেন, কোনো ঘর থেকেই কোনো কিছু চুরি গেছে বলে তার মনে হয়নি। এখন যদি অন্য কিছু চুরি গিয়ে থাকে সে ব্যাপারটা জানতে একটু একটু সময় লাগবে। মেয়েটি খুন হয়নি, অথচ তার শরীরে ঘুমের ওষুধ পাওয়া গেছে। আর মেয়েটির মা খুন হয়েছে, আর ঠিক সেই সময়ে অজয়বাবু ছিলেন বাড়ির বাইরে। তাহলে ঘরের দরজাটা ভেতর থেকে বন্ধ করলো কে? আচ্ছা, এই দরজায় কি লক লাগানো ছিল? হ্যাঁ ব্যোমকেশবাবু, ভাঙা দরজা পরীক্ষা করতে গিয়ে আমরা দেখতে পেয়েছি দরজায় এল লক লাগানো ছিল। বাইরে থেকে কেউ দরজা বন্ধ করে দিলেও সেটা ভেতর থেকে বন্ধ হয়ে যাবে। তখন ভেতর থেকে না খুললে বাইরে থেকে দরজা খোলা কিন্তু সম্ভব নয়। এটাই আন্দাজ করেছিলাম। তবে মেয়েটাকে কি কোনোভাবে সন্দেহ করা যায়? সন্দেহ করা যেত ব্যোমকেশবাবু, তবে পোস্টমর্টেম রিপোর্টে জানিয়েছে মহিলার খুনের প্রায় 6 ঘন্টা আগে মেয়েটির শরীরে ঘুমের ওষুধ প্রবেশ করেছে। অর্থাৎ খুনের সময়ে মেয়েটি ঘুমের মধ্যে থাকার কথা। ঘুমন্ত অবস্থায় তিনি এভাবে খুন করতে পারবে না। এতক্ষণ পরে আমি প্রথম কথা বললাম, কিন্তু যদি সেটাই হয় তাহলে তো কেউ পরিকল্পিতভাবে মেয়েটাকে ঘুমের ওষুধ দিয়েছিল। তবে বাড়ির বাইরের কেউ তো এই কাজ করতে পারবে না। বাড়ির চাকরের কি বক্তব্য? চাকরটি বাড়ির অন্য কাজকর্ম করলেও রান্না বান্নাটা বাড়ির ওই ভদ্রমহিলাই করতেন। চাকরটি সন্ধ্যের আগেই বাড়ি থেকে চলে যেত, আবার পরদিন সকালে আসতো। তার কাজ ছিল সকালে একবার আর বিকেলে একবার, ঘন্টা দুয়েক মতো প্রায় সে ওই বাড়িতে থাকতো। ব্যোমকেশ কিছুই বলল না। বেশ কিছুক্ষণ চুপ করে ইজি চেয়ারে হেলান দিয়ে সিলিংয়ের দিকে তাকিয়ে রইল। তারপর বলল, অজয়বাবু কি কিছু বলেছেন এই বিষয় নিয়ে? মানে কাউকে সন্দেহ করার বিষয়? কাউকে সন্দেহ করার মতো কথা তিনি বলতে পারছেন না। এমনকি কেউ এই কাজ করতে পারে বলেও তার মনে হয় না। হ্যাঁ, যদি কারোর কোনো শত্রুতা থাকে তাহলে সেটা অজয়বাবুর সাথে থাকবে, তার মেয়ে এবং স্ত্রীর সাথে তো হবে না। কিন্তু ঘুমের ওষুধটাই বা দিল কে? পোস্টমর্টমের রিপোর্টটা একবার আমাকে দেখাবেন। আর মেয়েটির অবস্থা এখন কেমন? খুব একটা ভালো নয়। এত বেশি পরিমাণে ঘুমের ওষুধ দেওয়া হয়েছে যে বাঁচার সম্ভাবনা খুবই কম। তবে ডাক্তাররা তাদের চেষ্টা চালিয়ে যাচ্ছে। ব্যোমকেশ যেন মনে মনে কি ভাবতে লাগলো। তাকে চিন্তিত দেখে দাসবাবু আবার বললেন, ব্যোমকেশবাবু, এখন অজয় রায় তার স্ত্রীর এভাবে খুন হওয়ার ব্যাপারটার তদন্ত করাতে চাইছেন। তিনি চাইছেন খুনিকে শাস্তি দিতে। আর তার মেয়ের যদি কিছু একটা হয়ে যায় তাহলে তো একসাথে দুজনে মারা যাবে ব্যোমকেশবাবু। আমি প্রথমে অজয়বাবুর সাথে একবার কথা বলবো। আর মৃতদেহ তো এখন আর দেখা সম্ভব নয়। আচ্ছা দাসবাবু, চলুন একবার অজয়বাবুর বাড়িতে যাওয়া যাক। আচ্ছা, তাকে কি এখন বাড়িতে পাওয়া যাবে? আশা করছি এই সময় তাকে বাড়িতে পাওয়া যাবে না। তিনি বোধহয় হাসপাতালে রয়েছেন। আগেই তো বলেছি তার মেয়ের অবস্থা খুব একটা ভালো নয়। একটা কাজ করা যাক, আমরা আগে হাসপাতালে যাই। সেখানে অজয়বাবুর সাথে আপনি কথাবার্তা বলে নিয়ে তারপর যদি মনে হয় তার বাড়িতে একবার। এই অজিত, তুমি একটা কাজ করো, তোমার পোশাকটা বদলে নাও, আর বাকিটা রাস্তায় বেরিয়ে ভেবে নেওয়া যাবে। ব্যোমকেশ পোশাক বদলে নিতেই আমরা তিনজন বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। আজ দাসবাবু পুলিশের গাড়িতে আসেননি, তার বদলে ভাড়ার গাড়িতে এসেছিলেন। আমরাও তাই ভাড়ার গাড়িতে করেই দাসবাবুর সাথে গিয়ে পৌঁছলাম হাসপাতালে, যেখানে অজয় রায় বর্তমানে রয়েছেন। তবে পথে একবার ব্যোমকেশ একটা প্রশ্ন করেছিল। আচ্ছা দাসবাবু, ওই রাতে কি অজয়বাবুর বাড়ির আশেপাশে কেউ কোনো শব্দ শুনতে পেয়েছিল? মানে ওই বাড়িতে বাইরে থেকে কেউ ঢুকেছিল, এমন কি কোনো ঘটনা কেউ দেখেছে? আশেপাশের কয়েকজনের সাথে আমি কথাবার্তা বলেছি ব্যোমকেশবাবু, তারা কিন্তু কেউ তেমন কিছু বলতে পারেনি। কাজের লোকটি যখন বাড়ি থেকে ফিরে গেছে তখন দুজনেই বাড়িতে ছিল, আর ততক্ষণে অজয়বাবু বাড়ি থেকে বেরিয়ে পড়েছেন নিমন্ত্রণ রক্ষা করার জন্য। আর তার সেই রাতে ফেরার কথাও ছিল না। তার মানে খুনি কোনোভাবে জানতো সেদিন বাড়িতে দুজন মহিলা থাকবে আর অন্য কেউ থাকবে না। তার মানে খুনি পরিচিতদের মধ্যেই কেউ হতে পারে। শেষের কথাটা ব্যোমকেশ বোধহয় নিজের মনে মনে বলার চেষ্টা করেছিল, কারণ
সে তখন বাইরের দিকে তাকিয়ে কথাগুলো চাপা স্বরে বলছে। আমি বা দাশবাবু কেউ আর কোনো প্রশ্ন করলাম না। আমরা অপেক্ষা করছিলাম হাসপাতালে পৌঁছনোর জন্য। হাসপাতালে পৌঁছে কিন্তু অজয় রায়কে পাওয়া গেল না। দাশবাবু ডাক্তারদের সাথে কথাবার্তা বলে জানতে পারলেন অজয় রায় খানিকক্ষণ আগে কোনো একটা কাজে বেরিয়ে গেছে। ব্যোমকেশ সেই কথা শুনে মেয়েটিকে একবার দেখার কথা বলল। আমরা দেখলাম মেয়েটিকে হাসপাতালে এমার্জেন্সি রুমে শুইয়ে রাখা হয়েছে। তার অবস্থা যে ভালো নয় সেটা দেখেই বোঝা যাচ্ছে। তার মুখে অক্সিজেন মাস্ক লাগানো। দাশবাবুর একজন ডাক্তারের সাথে বেশ কিছুক্ষণ কথা বলার চেষ্টা করছিলেন, কিন্তু একটু পরেই তার সুযোগ হয়ে গেল। তবে ডাক্তারবাবু দুটো কথা বলে চলে গেলেন। তারপর দাশবাবু আমাদের কাছে এসে বললেন, ডাক্তার বলছে অবস্থা সুবিধার নয়, বোধহয় মেয়েটিকে বাঁচানো যাবে না। তার মাথার সমস্ত কোষ নাকি ঘুমের ওষুধের জন্য অত্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে। এই অবস্থায় তাকে বাঁচিয়ে তুলতে পারলেও তার মাথার কোনো রকম সমস্যা দেখা দিতে পারে। ব্যোমকেশ কিছুই বলল না। বাইরের একটা চেয়ারের কাছে বসে চুপ করে সবকিছু শুনল। তারপর বলল, আচ্ছা, অজয়বাবু কোথায় গেলেন সেই ব্যাপারটা যদি আপনি... আমার মনে হয় বাড়িতেই ফিরে গেছে। আসলে একটানা এখানে রয়েছেন তো উনি। আমি কি একবার বাড়িতে খোঁজ নেওয়ার কথা বলে দেব? অজিত, আমার কেন জানি না মনে হচ্ছে অজয়বাবুকে বাড়িতে পাওয়া যাবে না। হঠাৎ এ কথা বলছো কেন? তিনি এই সময় বাড়িতে না গিয়ে কোথায় যাবেন? ঠিক এই মুহূর্তে তার যেখানে থাকার কথা তিনি বোধহয় সেখানেই গেছেন। আমাদের তার বাড়িতে গিয়ে আর কোনো লাভ হবে না। তার চেয়ে বরং আমরা এখানেই অপেক্ষা করি। দাশবাবু আর আমি ওর মুখ চাওয়াচাই করলাম। তারপর দাশবাবু বললেন, ঠিক আছে ব্যোমকেশবাবু, আমি একজনকে অজয়বাবুর বাড়িতে পাঠিয়ে দিচ্ছি। সে না হয় দেখে আসুক তিনি বাড়িতে ফিরে গেছেন নাকি। তাহলেই তো হবে। আমরা সেই মেয়েটার অপারেশন রুম, মানে যেখানে তাকে রাখা হয়েছিল, সেখান থেকে সরে অন্য একটা জায়গায়, হাসপাতালে যেখানে সবার বসার জায়গা, সেখানে বসলাম। দাশবাবু একজন কনস্টেবলকে অজয়বাবুর বাড়িতে খোঁজ নিতে পাঠিয়ে দিলেন। আমরা দুজন চুপ করে বসে রয়েছি। বেশ কিছুক্ষণ সময় কেটে গেল। আমাদের চারপাশে এদিকে ওদিকে লোকজনদের চলাফেরা, লোকজন বসে থাকা, সব কিছুই আমি শান্তভাবে বসে দেখছিলাম। তবে আমি সামনে তাকিয়ে একটা টেবিলের কাছে বসে থাকা এক ভদ্রলোকের দিকে লক্ষ্য করলাম। তিনি বোধহয় রোগীর নাম ধাম লিখে তাকে ভর্তি করাবার কাজকর্মই দেখেন। হাসপাতালে এলে কেমন একটা অদ্ভুত অনুভূতি হয়। চারপাশে রোগী, সবার কোনো না কোনো সমস্যা রয়েছে। তবে আজ নেহাত বাধ্য হয়ে আমাদের এখানে আসতে হয়েছে। এদিক ওদিক তাকিয়ে দেখছি, এমন সময় ব্যোমকেশ চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। তারপর বলল, অজিত, তুমি একটু বসো, আমি এক্ষুনি আসছি। কথাটা বলে ব্যোমকেশ হাসপাতালের অন্য দিকটায় চলে গেল। যদিও লোকজন রয়েছে সেদিকে, বোধহয় ওই দিকেই রোগীদের থাকার জন্য বেড দেওয়া। আমি বসেই ছিলাম। দাশবাবু বাইরের দিকে বেরিয়ে গেছিলেন। একটু পরে দাশবাবুই প্রথমে ফিরে এলেন। তারপর বললেন, এ কি ব্যোমকেশবাবু, কোথায় গেলেন? অজয়বাবুর বাড়িতে লোক পাঠানো হয়েছিল। সে এসে জানালো যে অজয়বাবু বাড়িতে নেই। এমনকি তার বাড়ির দরজাও বাইরে থেকে বন্ধ। তার মানে অজয়বাবু বাড়িতে ফিরে যাননি। কিন্তু ব্যোমকেশবাবু কোথায় গেলেন? জানি না, এই তো আমায় বসতে বলে কোথায় একটা গেল। বলতে বলতেই দেখলাম ব্যোমকেশ সামনের দিক থেকে আমাদের দিকেই আসছে। ব্যোমকেশ গিয়েছিল আমাদের ডান দিক দিয়ে, তবে ফিরে এলো আমাদের সামনের দিক দিয়ে। তবে সেসব কথা তখন মাথায় রইল না। আমি বললাম, তোমার কথাই ঠিক ব্যোমকেশ, অজয়বাবু বাড়িতে নেই। তিনি বোধহয় অন্য কোথাও গেছে। আচ্ছা, তাই নাকি? ব্যাপারটা তো নেহাত আমি এমনিই বলেছিলাম। তাহলে কি... ব্যোমকেশ ভাবতে ভাবতেই আমার পাশের চেয়ারে ধপ করে বসে পড়ল। দাশবাবু আমাদের পাশে এসে বসলেন, কিন্তু ব্যোমকেশের মুখ থেকে একটাও কথা বেরোলো না।
আমি কেমন অধৈর্য হয়ে পড়েছিলাম। ব্যোমকেশ কি ভেবে চলেছে সেটাই বুঝতে পারছিলাম না। এদিকে দাশবাবুও বোধহয় অধৈর্য হয়ে পড়ে থাকতে না পেরে বললেন, আচ্ছা ব্যোমকেশবাবু, আপনি কি করে জানলেন এই সময় অজয়বাবুকে বাড়িতে পাওয়া যাবে না? হ্যাঁ, কি বললেন দাসবাবু? আমি বলছি, আপনি কি করে জানলেন যে অজয়বাবুকে এখন বাড়িতে পাওয়া যাবে না? না, তেমন কিছু না, ওটাই এমনিই বলেছিলাম। তবে এখন কেমন যেন একটা সন্দেহ হচ্ছে। মনে হচ্ছে অজয়বাবু বিপদে রয়েছে। ব্যোমকেশের শেষ কথাটায় আমিও কেমন চমকে উঠলাম। তাহলে ব্যোমকেশ কি সন্দেহ করছে? যার হাতে শোভাবতী দেবী অর্থাৎ অজয়বাবুর স্ত্রী মারা গেছে, তার কাছ থেকেই কি অজয়বাবুর কোনো বিপদ রয়েছে? তবে এত কিছুর মধ্যে একটা ব্যাপার কিন্তু আমি কিছুতেই বুঝতে পারছিলাম না। অজয়বাবুর মেয়েটাকে ঘুমের ওষুধ খাওয়ালো কে? সে কি নিজেই ঘুমের ওষুধ খেয়েছে? কারণ তাকে দেখে খুব একটা ছোট বলে মনে হয় না, বয়স মোটামুটি 16-17 হবে। কিন্তু ওই একটা খটকা আমার মনের মধ্যে বয়ে যাচ্ছিল বারবার। ব্যোমকেশ এবার যেন মুখ বন্ধ করে রইল, কোনো কথাই আর বলল না। তারপর এক সময় উঠতে উঠতে বলল, দাসবাবু, এই মেয়েটির কেবিনের বাইরে দুজন কনস্টেবলকে রেখে যান। খুব প্রয়োজন না হলে তারা যেন কাউকেই ভিতরে ঢুকতে না দেয়। মেয়েটিরও বিপদ থাকতে পারে। দেখো ব্যোমকেশ, মেয়েটার যা অবস্থা তাতে কথাটা শুনতে খারাপ লাগলেও বোধহয় আর বাঁচবে না। কিন্তু তবুও তুমি তার একটা বিপদের আশঙ্কা করছো কি করে? অজিত, এখন সব কিছু বুঝিয়ে বলার মতন সময় নেই। এক্ষুনি আমাদের এখান থেকে বেরোতে হবে, না হলে অজয়বাবুর বিপদ রয়েছে। ব্যোমকেশ যে কেন বারবার ওই একটাই কথা বলছিল তার কোনো কারণ কিন্তু আমি বুঝতে পারছিলাম না। আর আমার মনে হয় দাশবাবুও ঠিক বুঝতে পারছিলেন না। তবে কেসটা নিয়ে ব্যোমকেশ কিছু একটা ভাবছে গভীরভাবে, সেটা আমরা ধারণা করতে পারছিলাম। তাও ব্যোমকেশের কথায় আমরা তাড়াতাড়ি হাসপাতাল থেকে বাইরে বেরিয়ে থমকে দাঁড়ালাম। এখান থেকে এখন যে আমাদের ঠিক কোথায় যেতে হবে তা জানা নেই। দাশবাবু বললেন, এখন তাহলে আমাদের ঠিক কোথায় যাওয়া দরকার বলে আপনি মনে করছেন ব্যোমকেশবাবু? ব্যোমকেশ দাশবাবুর কথার কোনো উত্তর দিল না। তার বদলে সামনের রাস্তার দিকে তাকিয়ে কি যেন ভাবতে লাগলো বেশ কিছুক্ষণ। তারপর হঠাৎ প্রসঙ্গ বদলে নিয়ে বলল, অজয়বাবুর বাড়ির দরজায় তালা দেওয়া রয়েছে বলেন, তবে দরজা কি সত্যি বাইরে থেকে বন্ধ? তার মানে আপনি কি বলতে চাইছেন? একটা ব্যাপার, অজয়বাবুর মেয়েটিকে ঘুমের ওষুধ দিল কে, সে ব্যাপারে কোনো ধারণা হয়েছে আপনার? ব্যোমকেশ, তুমি একবার বলছো অজয়বাবুর বিপদ রয়েছে, তার উপর আবার মেয়েটাকে কে ঘুমের ওষুধ দিল সেই ব্যাপারটা নিয়ে পড়েছো। আসলে তুমি বলতে কি চাইছো বলো তো? একটা সন্দেহ অজিত, একটা ছোট্ট সন্দেহ, সেটার জন্যই ব্যাপারটা অনুমান করতে পারছি না। অজয়বাবু বাড়িতে নেই সে ব্যাপারটা তো নিশ্চিত, কিন্তু তিনি কোথায় আছেন সেটাই বোঝার চেষ্টা করছি। ব্যোমকেশকে মাঝে মাঝে আমি এমন সব কথাবার্তা বলতে দেখেছি যার সেই মুহূর্তে কোনো মানে খুঁজে পাওয়া না গেলেও পরে বোঝা যায় সেই কথাটা আসলে কতটা অর্থপূর্ণ। তাই ব্যোমকেশের ওপর এখনও আমি আস্থা রেখে চলেছিলাম। দাশবাবু বোধহয় আমার মতোই ভেবে চলেছিলেন। তাই ব্যোমকেশের সাথে আমরা প্রায় মিনিট 10 হাসপাতালের সামনে দাঁড়িয়ে থাকার পরে ব্যোমকেশ যখন বলল, না অজিত, মনে হচ্ছে আজ তেমন কিছুই হবে না, কিন্তু এটা খটকা থেকে যাচ্ছে, সেটা বরং থাক। আচ্ছা, অজয়বাবুকে তার স্ত্রী মারা যাওয়ার খবরটা কে দিয়েছিল? তাকে টেলিফোনটা তার কাজের লোক বাড়ি থেকেই করেছিল। অজয়বাবুকে টেলিফোনে ঠিক কি কথা বলা হয়েছিল সেটা কি আপনি বলতে পারবেন? সেই বিষয়টাই তো আমি কিছুই বলতে পারবো না। ব্যোমকেশবাবু, আপনি যদি একবার কাজের লোকটির সাথে কথা বলে নেন, আমার কাছে তার ঠিকানাটা রয়েছে। আসলে থানায় একবার গেলে তার ঠিকানাটা বার করে আমরা তার বাড়িতে যেতে পারি, যদি আপনি চান তাহলে। অবশ্যই আমাদের যেতে হবে দাসবাবু। একটা কথা আমার জানা খুবই দরকার, আর সেই কথাটার উপরে বোধহয় গোটা কেসটা এই মুহূর্তে নির্ভর করে আছে। তুমি কি বুঝতে পেরেছো খুনিকে?
এখনো পর্যন্ত নয়, তবে একটা ধারণা আমি করতে পারছি। তবে সেই ধারণাটা যদি সত্যি হয় তাহলে কেসটা বড্ডই জটিল। সঠিক খুনিকে ধরতে পারলেও তার অপরাধ প্রমাণ করা যাবে না। এই কথাটা শুনে দাশবাবু বোধহয় সামান্য মিয়ে পড়েছিলেন। তবু আমরা থানার দিকে রওনা হলাম, কারণ ব্যোমকেশ যখন কেসটা নিয়ে এতটা ভাবতে শুরু করেছে তার মানে নিশ্চয়ই কিছু না কিছু সে খুঁজে পেয়েছে। আর সেই কিছু একটা আমাদেরকে এই কেসে তদন্তের ক্ষেত্রে কতটা এগিয়ে নিয়ে যাবে সেটা আমি তখনও ভাবতে পারিনি। থানা থেকে সেই কাজের লোকটার ঠিকানা জোগাড় করে আমরা যখন তার বাড়িতে গিয়ে পৌঁছলাম তখন প্রায় বিকেল হয়ে এসেছে। তার বাড়িতে গিয়ে দরজায় কড়া নাড়তেই দরজা খুলে বেরিয়ে এলেন এক মধ্যবয়স্ক ভদ্রলোক। তারপর দাশবাবুকে দেখেই বললেন, এ কি স্যার, আপনি আমার বাড়িতে কোনো কিছু জানতে পেরেছেন? না, এখনো তেমন কিছুই জানা যায়নি, তবে কেসটা নিয়েই তদন্ত আমরা করে চলেছি সেই ব্যাপারে। ব্যোমকেশবাবুকে তোমার কাছে নিয়ে এলাম, উনি তোমায় কিছু প্রশ্ন করবেন। কিন্তু আমি তো সব কিছু আপনাকে আগেই বলেছি স্যার। তুমি সব কিছু বলেছো সেটা আমি জানি, তবে আমার কয়েকটা কথা জানা রয়েছে। তুমি সকালে যখন ওই বাড়িতে গিয়েছিলে তখন ঠিক কী ঘটেছিল? প্রতিদিন সকালে আমি বাবুর বাড়িতে যাই। ওই সকালে ঘন্টা দুয়েক বাসনপত্র ধোয়া, ঘর মোছা, ঝাঁট দেওয়া, জামা কাপড় কাচা, এইসব কাজকর্ম করে দিয়ে চলে আসি। আবার বিকেলে গিয়ে আবার ঘন্টা দুয়েক কিংবা ঘন্টা তিনেক কাজ করে সন্ধ্যের আগে চলে আসি। রান্না দিদিমণি নিজের হাতেই করে নেন। কাল সকালে যখন গেলুম তখন দরজায় ধাক্কা দিতে দিতে দরজা ভেতর থেকে কেউ খুলল না। বেশ খানিকক্ষণ দরজা ধাক্কা দেওয়ার পর আমার কেমন যেন সন্দেহ হলো। আমি তখন পাশের বাড়িতে গিয়ে লোকজন ডেকে আনলাম। এইখানে ব্যোমকেশ গণপতিকে থামালো। তারপর বলল, প্রতিদিন তুমি যখন সকালে যাও তখন কি দরজা বন্ধই থাকে? তুমি দরজা ধাক্কা দাও, তারপর ভেতর থেকে কেউ দরজা খোলে, তাই তো? প্রতিদিন তেমনটা হয় না। দরজা মাঝে মাঝে খোলা থাকে, মাঝে মাঝে আবার বন্ধও থাকে। আমি দরজা ঠেলেই ভেতরে ঢুকে যেতে পারি, কিন্তু সেদিন দরজা ভিতর থেকে বন্ধ ছিল। তুমি তো জানতে দরজা এর লক লাগানো আছে। সেই লক দরজার বাইরে থেকে বন্ধ করলে ভেতর থেকে বন্ধ হয়ে যায়, তখন ভেতর থেকে ছাড়া বাইরে থেকে আর খোলা যায় না। এই ব্যাপারটা তো তুমিও জানতে, তাহলে তোমার মনে হলো কেন দরজাটা ভেতর থেকেই বন্ধ করা হয়েছে? ব্যোমকেশের এই কথায় গণপতি সামান্য সময়ের জন্য একটু বোধহয় অস্বস্তি বোধ করল। তারপর বলল, আব, আহ, সত্যি বলতে স্যার, এই মুহূর্তে আমার ব্যাপারটা মাথায় ছিল না। পরে যখন পাশের বাড়ি থেকে লোকজন ডেকে এনে দরজা ভাঙা হয় তারপর ব্যাপারটা আমার মাথায় এসেছিল। কিন্তু ভেতরে ঢুকে তুমি কি দেখলে? ভিতরে ঢুকেছিলাম আমি আর আশেপাশের দু তিনজন। আমরা ভেতরে ঢুকে এদিক ওদিক দেখি। প্রথমে ডাকি দিদিমণিকে, আর তারপর ছোট দিদিমণিকে ডাকতে থাকি। তারপর কমলেশবাবু হঠাৎ করে ওপরের দিকে যাওয়ার কথা বলে। আমরা ওপরে যেতে যেতে দেখতে পাই উপরের ঘরের দরজা খোলা, আর ঘরে ঢুকে দেখতে পাই বিছানার ওপর বড় দিদিমণি মরে পড়ে আছেন। এক মিনিট, এই কমলেশ বাবুটিকে? ওই ওই পাশের বাড়িতেই থাকে। তোমার বাবুর মেয়েটিকে কখন দেখলে তুমি? বড় দিদিমণির ওই অবস্থা দেখে তো আমি তাড়াতাড়ি ছোট দিদিমণির ঘরে যাই। তখন দেখি তিনিও বিছানায় কেমন যেন মরার মতোই পড়ে আছেন। কাছে গিয়ে দেখি শরীরে কোনো সার নেই, কিন্তু একটু পরেই কমলেশবাবু এসে বলেন যে মনে হয় এখনো বেঁচে আছে। একদম অল্প আস্তে আস্তে নাড়ি চলছে। তখনই তাড়াহুড়ো করে পুলিশকে জানানো হয় এবং একসাথে অ্যাম্বুলেন্সে খবর দেওয়া হয় ব্যোমকেশবাবু। তোমার বাবুকে তুমি এই টেলিফোনটা কখন করেছিলে? পুলিশকে টেলিফোন করার আগে না তারপরে? পুলিশকে টেলিফোন করার আগেই বাবুকে টেলিফোন করেছিলাম, কারণ আমি জানতুম বাবু আগের দিন কোনো এক বন্ধুর বাড়িতে গিয়েছে। আজ সকালেই ফিরে আসার কথা, কিন্তু এখনো এসে পৌঁছয়নি। তাই বাবুকে টেলিফোনটা করি।
বাবু সবকিছু শুনে পুলিশকে খবর দিতে বলে এবং তিনিও এসে পড়বেন জানায়। তারপরেই তো পুলিশ অফিসার দাসবাবু এসে পড়েছিল। ব্যোমকেশ হঠাৎ করে দাসবাবুর দিকে ফিরে একটা অদ্ভুত প্রশ্ন করল। আচ্ছা দাসবাবু, অজয়বাবু যখন বাড়িতে ফিরেছিলেন তখন তাকে দেখে কি মনে হয়েছিল? তিনি কি অনেক দূর থেকে আসছেন? ভদ্রলোককে দেখে বেশ বিধ্বস্ত বলে মনে হচ্ছিল। চোখের দুটো পাতা যেন অনেক কষ্ট করে খোলা রাখছেন। বোধহয় খুব ক্লান্ত হয়ে পড়েছিলেন। তবে দূর থেকে আসছেন বলেই মনে হয়েছে। তার রাত্রে ভালো ঘুম হয়নি এমন একটা কথাও বলছিলেন। কিন্তু কেন বলুন তো ব্যোমকেশবাবু? ব্যোমকেশ কোনো কথার উত্তর দিল না। গণপতির কাছ থেকে বাইরে বেরিয়ে এসে দাসবাবুর উদ্দেশ্যে বলল, দাসবাবু, আপনি হাসপাতালে মেয়েটির উপর ভালো করে নজর রাখার ব্যবস্থাটা করুন, আর প্রয়োজন হলে গণপতিকে একটু চোখে চোখে রাখবেন। আমি ততক্ষণে অন্য একটা কাজ করব। এখন আপনাকে আর আমার সাথে আসতে হবে না। আপনি থানায় ফিরে যান, আর যেগুলো আপনাকে বললাম সেগুলো করুন। আমিও আমার একটা কাজ সেরে নিই। ব্যোমকেশ আর আমি দাসবাবুকে বিদায় জানিয়ে বাড়িতে ফিরে এলাম। প্রায় গোটা দিন আমরা বাড়ির বাইরে ছিলাম, তাই বাড়িতে ঢুকতেই বৌঠান বলে উঠল, সময় হলো তাহলে এতক্ষণে তোমাদের বাড়ি ফিরে আসার? সত্য, তুমি ভাবতেও পারবে না এমন একটা কেস নিয়ে জড়িয়ে পড়েছি যে সত্যি আমি কিছুই বুঝতে পারছি না। সত্যি বুঝতে পারছি না সত্য। আমি খেয়াল করে দেখেছি যে আমরা মাঝে মাঝে বাইরে সময় কাটাই কিংবা কেসের কারণে যখন বাড়ি ফিরতে দেরি হয়, তাতে বৌঠান প্রথমে রাগ করলেও যখন বুঝতে পারে ব্যোমকেশ কোনো একটা কারণে গভীরভাবে চিন্তায় রয়েছে বা কোনো সমাধান খুঁজে পাচ্ছে না, তখন কিন্তু আর সেভাবে কিছু বলে না। আজও সেটাই হলো। বৌঠান ব্যোমকেশের দিকে একটু তাকিয়ে থেকে শান্ত গলায় বলল, সেই সকালে তো বেরিয়েছো, আর এখন ফেরার সময় হলো। যাও, আগে স্নান সেরে নাও, কিছু পেটে দাও, তারপর না হয় কেস নিয়ে মাথা ঘামাবে। সত্যি বলতে সারাদিনের দৌড়াদৌড়ি আর খোঁজ খবরের মধ্যে খিদের ব্যাপারটা মাথাতেও ছিল না। এখন বৌঠানের মুখে খাবারের কথা শুনে পেটের মধ্যে ইঁদুর দৌড় শুরু হলো। আমরা তাড়াতাড়ি কোনো রকমে স্নান সেরে নাকে মুখে কিছু গুঁজে নিলাম। তারপর ব্যোমকেশের ঘরে ব্যোমকেশের ইজি চেয়ারের পাশে বসলাম। মাথার ওপর পাখা ঘুরছে। এই সময়টা সন্ধ্যের দিকে, মাঝে মাঝে সামান্য গরম পড়ে। আমরা বেশ কিছুক্ষণ চুপ করে বসে রইলাম। ব্যোমকেশ কিছু একটা ভেবে চলল বেশ কিছুক্ষণ। তারপর নিজের টেবিলের ওপর থেকে ডায়েরিটা টেনে নিয়ে ডায়েরিতে লিখতে শুরু করলো, আর আমায় প্রশ্ন করলো, খুন হয়েছেন শোভাবতী রায়। তাছাড়া তার মেয়ে অনেকগুলো ঘুমের ওষুধ খাওয়া অবস্থায় হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছে। এখানে প্রশ্ন হলো, শোভাবতী রায়কে কে খুন করেছে? আর সেই কি তার মেয়েকে ঘুমের ওষুধ দেওয়ার জন্য দায়, নাকি অন্য কেউ? অন্য কেউ হওয়াটাই স্বাভাবিক ব্যোমকেশ, কারণ সে যদি খুন করতে আসতো তাহলে দুজনকেই খুন করবে। একজনকে খুন করে একজনকে ঘুমের ওষুধ দেবে কেন? আর তাছাড়া ঘুমের ওষুধ তাকে খাইয়ে দেওয়াটাও তো সহজ কাজ নয়। খুনটা কখন হয়েছে? আর অজয় রায়ের বাড়ির পাশাপাশি বেশ কয়েকটা বাড়িও রয়েছে, তারাও কি কোনো শব্দ শুনতে পায়নি? এমনটা হতেই পারে, খুন হয়েছে অনেক রাত্রের দিকে, তাই সবাই ঘুমিয়ে পড়েছিল বলে কেউ কোনো শব্দই শুনতে পায়নি। অজয় রায় যেদিন বাড়ি থেকে বন্ধুর বাড়িতে নিমন্ত্রণ রক্ষা করতে গেলেন, সেদিনই খুনি তার বাড়িতে এলো। তাহলে কি সে আগে থেকেই জানতো সেদিন অজয় রায় বাড়িতে থাকবেন না? সেটা হতে পারে, আবার ব্যাপারটা অন্যরকমও হতে পারে। হয়তো কাকতালীয়ভাবে খুনি সেদিনই এসেছিল। অজয় রায় তার মেয়েকে মৃত্যুশয্যায় হাসপাতালে রেখে কোথায় চলে গেলেন? এমন কি তার কাজ পড়ল? এমনটা নয় তো অজয় রায়েরই কোনো বিপদ ঘটেছে? ব্যোমকেশের শেষ প্রশ্নের উত্তরটা আমি নিজেও দিতে পারলাম না। কেন জানি না বারবার ব্যোমকেশের ওই বিপদ কথাটা আমি মেনে নিতে পারছিলাম না। অজয় রায়ের কি বিপদ হতে পারে? তাহলে কি খুনি তার ওপর আক্রমণ করতে পারে বলে ব্যোমকেশ ভাবছে? অনেক কিছুই মনের মধ্যে জমা হচ্ছিল, তবে সেই সমস্ত কিছু বাদ দিয়ে ব্যোমকেশকে প্রশ্ন করলাম, আচ্ছা, অজয় রায়ের বাড়ির চাকরটাকে তুমি ওভাবে জেরা করতে গেলে কেন? তোমার কি মনে হয়েছে তার জবাবদিহির মধ্যে কোনো অসঙ্গতি রয়েছে?
গোটা ব্যাপারটার মধ্যেই একটা অসঙ্গতি রয়েছে অজিত, কিন্তু কোথা থেকে যে অসঙ্গতিটা শুরু হচ্ছে সেটাই কেন জানি না আমি ধরতে পারছি না। আর সেটাই যদি ধরতে পারি তাহলে গোটা কেসটাই সহজ হয়ে যাবে। আমার কিন্তু একটা কথা মনে হচ্ছে ব্যোমকেশ, গোটা কেসে আমরা কিন্তু একটা জিনিস লক্ষ্য করছি না, সেটা হচ্ছে মোটিভ। মোটিভের কথাই যদি তুমি বলো তাহলে কিন্তু একটা বড় ফাঁক আমাদের এই কেসে থেকেই যাবে। মেয়েটিকে ঘুমের ওষুধ খাওয়ানোর পেছনে কি মোটিভ আছে বলে তোমার মনে হয় বলো দেখি? আমাদের কথাবার্তার ফাঁকে বৌঠান আমাদের ঘরে এসে ঢুকলো, তারপর বলল, এই তোমরা যে কেসটার কথা বলছিলে না, সেটা আমায় একবার বলো না। কোন কেস? ওই যে দাসবাবু সকালে এলেন, সেই ব্যাপারে বলছি। হ্যাঁ বৌঠান, এক ভদ্রমহিলা খুন হয়েছেন আর তার মেয়েকে ঘুমের ওষুধ খাওয়ানো হয়েছে। মেয়েটা এখন হাসপাতালে ভর্তি আছে, তবে এই সময় সে বাড়ির কর্তা অজয় রায় নিরুদ্দেশ, তাই কেসটা জটিল হয়ে গেছে। সে কি, একটা বাচ্চা মেয়েকে ঘুমের ওষুধ খাইয়ে দেওয়া হয়েছে? কিন্তু এমনটা কেন করলো, বা কে করলো? সেটা যদি সত্যি জানতে পারতাম সত্য, তাহলে কি এখানে বসে থাকতাম? সেটাই তো আমরা জানার চেষ্টা করছি। গোটা ব্যাপারটা আমায় খুলে না বললে আমি তো কিছুই বুঝতে পারবো না। তোমরা নিজেরা যখন কিছু বার করতে পারছো না, তাহলে আমায় একবার বলো, আমি যদি কিছু সাহায্য করতে পারি তোমাদের। বৌঠানের কথায় আমি একবার ব্যোমকেশের দিকে তাকালাম। ব্যোমকেশ চোখের ইশারায় আমাকে সম্মতি জানাতে আমি গোটা ব্যাপারটা বৌঠানকে খুলে বললাম। শুনতে শুনতে বৌঠান মাঝে মাঝে অবাক হচ্ছে, তবে আমার বলা শেষ হতেই বৌঠান বলল, আমার কিন্তু মনে হচ্ছে মেয়েটাকে মারার চেষ্টা করা হয়নি, তাকে ঘুমের ওষুধ দেওয়া হয়েছিল কোনো একটা কারণে, যাতে সে ঘুমিয়ে থাকে আর সেই সুযোগে ওই ভদ্রমহিলাকে খুন করা হয়। অন্তত অন্তত আমার তো এটাই মনে হচ্ছে। বৌঠানের কথাটা শুনে ব্যোমকেশ কেমন যেন চমকে উঠল। ইজি চেয়ারে সোজা হয়ে উঠে বসলো, তারপর হঠাৎ করে টেলিফোনের কাছে গিয়ে বোধহয় দাসবাবুকে টেলিফোন করলো। সব কাজ সেরে আবার ইজি চেয়ারে চোখ বন্ধ করে রইল, যেন কিছুই হয়নি। আমি বুঝতে পারলাম ব্যোমকেশ আর এখন কিছুই বলবে না। আমি যখন দরজা দিয়ে বাইরে বেরোচ্ছি, তখনও বৌঠান ব্যোমকেশের সামনে চেয়ারে বসে রয়েছে। তারপর প্রায় সপ্তাহ খানেক কেটে গেল এর মাঝে। ব্যোমকেশ কোথায় যে মাঝে মাঝে বেরিয়ে গেল আমি তা জানতেও পারলাম না, কারণ আমি তখন নিজের মতো ব্যস্ত ছিলাম। আমার নতুন বইয়ের দোকানের ব্যাপারে বেশ কিছু কাজকর্ম আমায় করতে হয়েছিল, তাই আমায় মাঝে মাঝে বেরিয়ে পড়তে হচ্ছিল। সত্যি বলতে একমাত্র রাতের দিকে ব্যোমকেশের সাথে আমার ভালোভাবে দেখা হতো, তবে তখন ব্যোমকেশ এসব আমায় বলতো না। ধীরে ধীরে ব্যাপারটা এমন হলো যে আমি সমস্ত কিছু ভুলে গেলাম। এরপর একদিন বইয়ের দোকানের কাজটা মাঝামাঝি সমাপ্ত হয়েছে। আমি দিন দুয়েক বাড়িতেই ছিলাম। একদিন দুপুরে ব্যোমকেশের ঘরে বসে খবরের কাগজের পাতা উল্টাচ্ছি, এমন সময় দাসবাবুর টেলিফোন এলো। ব্যোমকেশ টেলিফোনটা ধরল। দাসবাবুর সাথে বেশ কিছুক্ষণ কথাবার্তা বলে আমার পাশের চেয়ারে এসে বসল। আমি বললাম, এই ব্যোমকেশ, এই সপ্তাহখানেক আগে যে একটা কেস নিয়েছিলে তোমার হাতে, সেই ভদ্রলোকের নামটা যেন কি ছিল? আরে হ্যাঁ, অজয় রায়। সেই কেসের কি হলো? ওই কেস তো কবে মিটে গেছে অজিত। তুমি ব্যস্ত ছিলে তাই তোমায় আর তেমন কিছু বলা হয়নি। অপরাধী ধরা পড়েছে, তবে দুঃখের বিষয় মেয়েটিকে আর বাঁচানো যায়নি। এই কথাটা শুনে আমার সত্যি খারাপ লাগলো। সেদিন হাসপাতালে মেয়েটাকে দেখে মনে হয়েছিল তাকে বাঁচানো যাবে না। ডাক্তারও বলেছিল তার অবস্থা ভালো নয়। আসলে এতটা বেশি পরিমাণ ঘুমের ওষুধ তার শরীরে গিয়েছিল যে সেখান থেকে তাকে ফিরিয়ে আনা সম্ভব হলেও সে হয়তো ভালোভাবে বাঁচতে পারতো না। মাঝে মাঝে সত্যিটা বড্ড কঠিন বলে মনে হলেও সেটা সত্যি। ব্যাপারটার বিফলতা কাটিয়ে বলে উঠলাম, ব্যাপারটা কি হলো সেটাই তো আমি জানতে পারলাম না। অপরাধীটা কে, আর তাকে ধরলেই বা কি করে? আমার কথায় ব্যোমকেশের মুখে একটা রহস্যময় হাসি দেখা দিল। তারপর ব্যোমকেশ চেয়ার টেনে নিয়ে আমার একদম পাশে এসে বসতে বসতে বলল, সত্যি বলতে কি অজিত,
আমি প্রথমেও নিজেও কেমন যেন সঠিক রাস্তা থেকে সরে গিয়েছিলাম। অপরাধীর মাথায় সত্যি অনেক বুদ্ধি ছিল, সে আমাকে পর্যন্ত আরেকটু হলে ঘোল খাইয়ে দিচ্ছিল, কিন্তু শেষ পর্যন্ত আর সেটা সম্ভব হয়নি। আরে আসল কথাটা বলো, অপরাধী কে? অপরাধীর নাম না হয় সবার শেষেই বলবো, তার আগে খুনটা কিভাবে হয়েছে আর ঘুমের ওষুধটা ওই মেয়েটাকে কিভাবে দেওয়া হয়েছে সেটা বলি। অপরাধী সেদিন রাতে জানতো যে সেদিন ভদ্রমহিলা আর তার মেয়ে বাড়িতে একাই থাকবে, তাই সেই সুযোগে অনেক রাতে ডুপ্লিকেট চাবি দিয়ে ঘরের দরজা খুলে সে ঢুকেছিল। যতদূর মনে হয়েছে ডুপ্লিকেট চাবি ব্যবহার করার কোনো প্রয়োজনীয়তাই তার ছিল না, কারণ তাকে বাড়িতে ঢুকতে দেখে অবাক হওয়ার মতো কেউই ছিল না। ঘরে ঢুকে প্রথমেই সে মেয়ের ঘরে যায়। যে ঘুমের ওষুধ তাকে দেওয়া হয়েছিল সেটা বোধহয় এমন একটা খাবারে মিশিয়ে দেওয়া হয়েছিল যেটা একমাত্র মেয়েটিই খেয়েছিল, আর সেই ঘুমের ওষুধের সময় মতো ততক্ষণে তার ঘুমিয়ে পড়ার কথা। সেই ব্যাপারটা ভদ্রমহিলা খেয়াল করতে না পারলেও খুনি খেয়াল করেছিল, কারণ সেই ঘুমের ওষুধটা তার খাবারে মিশিয়েছিল সে। মেয়েটি যখন ঘুমে অচৈতন্য তখনই ভদ্রমহিলার ঘরে গিয়ে তার সাথে বোধহয় কোনো একটা বিষয় নিয়ে বাতানুবাদ করেছিল অপরাধী। তারপর রাগের মাথায় সুযোগ বুঝে গলা টিপে তাকে খুন করে বিছানার উপর শুইয়ে দেয়। তোমার বোধহয় মনে আছে, কাজের লোকটাই বলেছিল ঘরের দরজা খোলা ছিল। খুনি খুন করেছিল ঠান্ডা মাথায়, কারণ তার হাতের ছাপ গলায় পাওয়া যায়নি। তার হাতে যতদূর সম্ভব গ্লাভস ছিল। খুনটা করার পরে সে আরও একবার দেখে নেয় যে মেয়েটি ভালোভাবে ঘুমিয়ে আছে কিনা, আর সেটা দেখার সময় বোধহয় তার কোনো একটা জিনিস মেয়েটির ঘরের মধ্যে পড়ে গিয়েছিল। সেটা কখন পড়ে গিয়েছিল তার খেয়াল না থাকলেও পরে বোধহয় তার খেয়াল হয়েছিল, কিন্তু তখন সে বাড়ির বাইরে চলে যায়। আর ঘরের দরজা যেহেতু এল লক লাগানো রয়েছে, তাই বাইরে থেকে বন্ধ করে দিলে সেই দরজা ভেতর থেকে বন্ধ হয়ে যায়। তখন আর বন্ধ দরজা ভেতর থেকে ছাড়া বাইরে থেকে খোলা যায় না। এবার সেই জিনিসটা যদি ঘরের মধ্যে মেয়েটির ঘর থেকে পাওয়া যায় তাহলে তার সমস্যা হতে পারে, কারণ সেটা এমন একটা জিনিস সেটা থেকে খুনিকে চিহ্নিত করা যাবে। এটুকুই বলে রাখি, সেটা একটা কাগজ ছাড়া আর কিছুই নয়। এরপর খুনি ভাবতে থাকে কিভাবে সেই জিনিসটা ঘর থেকে বাইরে বের করা যায়, আর ভাবতে ভাবতে তার মাথায় আরও একটা পরিকল্পনা আসে। তখন সে সেটাই কাজে লাগায়। পরদিন সকালে যখন কাজের লোকটি এসে সমস্ত কিছু দেখে দরজা ভাঙার পর আশেপাশের বাড়ির সবাইকে ডেকে আনে, তখন খুনি তাদের মধ্যে মিশে যায়। না অজিত, একটু ভুল বললাম, তখন খুনির লোক তাদের সাথে মিশে যায়। তারপর ভাঙা দরজা দিয়ে ভেতরে ঢুকে প্রথমে ভদ্রমহিলার ঘরে গিয়ে তার মৃতদেহ আবিষ্কার করে, এবং তারপর সবাই যখন মৃতদেহ নিয়ে ব্যস্ত তখন মেয়েটির ঘরে গিয়ে সেই জিনিসটা পুড়িয়ে দেয়। এরপরে আর খুনির কোনো চিন্তাই রইল না। এরপরে খুনি নিশ্চিন্ত মনে বাড়ি ফিরে আসতে পারে। ততক্ষণে পুলিশের কাছে ব্যাপারটা চলে গেছে, কিন্তু খুনি ভয় পেতে থাকে যদি মেয়েটি বেঁচে যায় আর খুনের ব্যাপারে কিছু জানিয়ে দেয় তখন সে বিপদে পড়বে। তাই মেয়েটির অবস্থা একটু ভালো হতে দেখেই সে সেখান থেকে পালিয়ে গিয়ে লুকিয়ে থাকে। এবার সমস্যা হলো, মেয়েটির উন্নতি হওয়ার বদলে আরও যখন অবনতি হতে থাকে তখন খুনির লোক মারফত খবরটা সে পেয়ে সেখানে চলে আসে। এদিকে খুনি নিজেও জানতো না যে মেয়েটি মারা যাওয়ার আগে তার জ্ঞান একবার ফিরেছিল, আর সে সময় সে পুলিশের কাছে এমন একটা তথ্য দিয়ে গেছে যেটা দিয়ে তাকে সন্দেহ করা যেতে পারে। খুনি ভালো মনে ফিরে আসে হাসপাতালে এবং মেয়ের মৃতদেহ নিয়ে গিয়ে সৎকারের ব্যবস্থা করে। এদিকে পুলিশ মেয়েটির দিয়ে যাওয়া সেই তথ্যের ভিত্তিতে আবার তদন্ত শুরু করে, এবং সেটা আমিও জানতে পারি। সেদিন অজয় রায়ের হঠাৎ করে অন্তর্ধান হওয়াতে আমিও ভেবেছিলাম তার বোধহয় কোনো বিপদ রয়েছে, কিন্তু পরে বুঝতে পারি আসলে তিনিই ছিলেন এই সমস্ত কিছুর মূলে। এবার সত্যি বলতে সেই মেয়েটির দিয়ে যাওয়া তথ্য এটুকুই ছিল যে তার মনে হয়েছিল সেদিন বিকেল থেকে তার মায়ের সাথে বাবার প্রচণ্ড ঝগড়াঝাটি হয়েছে, এবং সেই ঝগড়াঝাটির পরেই বাবা বাড়ি থেকে বেরিয়ে যায় কোনো এক বন্ধুর বাড়িতে নিমন্ত্রণ রক্ষা করার উদ্দেশ্যে। তুমি বুঝতেই পারছো অজিত, এইটুকু তথ্য দিয়ে কখনোই কাউকে গ্রেফতার করা যায় না। যে কোনো বাড়িতেই ঝগড়া ঝামেলা হতেই পারে, তাছাড়া তিনি রাতের বেলা বন্ধুর বাড়িতেই ছিলেন। তখনই আমার সন্দেহ হয় সেই কমলেশ বাবুকে, যেই ভদ্রলোক আগে আগে দরজা ভেঙে ঢোকার পরেই ভদ্রমহিলার ঘরে গিয়ে চিৎকার করে উঠেছিলেন। তবে সমস্যাটা হলো, কাজের লোক তো জানিয়েছেন কমলেশবাবু ঘরের বাইরে থেকে বিছানার উপর শুয়ে থাকা শোভাবতী রায়কে দেখে চিৎকার করে উঠেছিলেন, কিন্তু এত দূর থেকে তিনি কি করে বুঝলেন যে তিনি মারা গেছেন?
আসলে সবার নজরটা সেদিকে ঘুরিয়ে দেওয়ার জন্যই তিনি চিৎকারটা করেছিলেন। আর সেই ফাঁকে মেয়েটির ঘরে ঢুকে মেজের কাছ থেকে তুলে নিয়েছিলেন একটা ট্রেনের টিকিট। হয়তো তোমার মনে আছে অজিত, সেদিন গণপতি বলেছিল সে প্রথমে টেলিফোন করেছিল তার বাবুকে, তারপর পুলিশকে। তবে অজয় বাবুর সেই বন্ধুর বাড়ি কিন্তু এখান থেকে 2টো স্টেশন পড়ে, তাই পুলিশ আসার একটু পরেই তার এসে পড়ার কোনো সম্ভাবনাই নেই, কারণ সেই সময় কোনো ট্রেনই ছিল না। যদিও থাকে সেই ট্রেনে করে এসে বাড়ি পর্যন্ত আসতে তার আরও বেশি সময় লাগার কথা। আসলে তিনি সেদিন রাত্রে বন্ধুর বাড়িতে গেলেও বন্ধুর বাড়ি থেকে রাত্রের আগেই চলে আসেন। কিছুটা রাত বাইরে কাটিয়ে অনেক রাতের দিকে বাড়িতে এসে প্রথমে তার স্ত্রীর খুনটা করেন। আগে থেকেই তিনি মেয়ের খাবারে ঘুমের ওষুধ দিয়ে রেখেছিলেন, তবে সেটা যে একটু বেশি হয়ে যাবে সেটা বুঝতে পারেননি। তারপর দরজা বন্ধ করে বাইরে বেরিয়ে বন্ধুর বাড়ি যাওয়ার জন্য ভাবতেই হঠাৎ তার মনে পড়ে যায় ট্রেনের টিকিটটা তিনি ঘরের কোথাও ফেলে এসেছেন। হয়তো তিনি বুঝতে পেরেছিলেন সেটা তিনি ফেলেছেন মেয়ের ঘরেই, কারণ যেই ঘরে তিনি খুন করেছেন সেই ঘরটা তিনি ভালো করে পরীক্ষা করেছেন। আর ঠিক তখনই তিনি কমলেশবাবুর কথা ভাবেন। সেদিন রাতে কমলেশবাবুকে গিয়ে সবটাই জানান। কমলেশবাবু অজয়বাবুর বেশ ভালো বন্ধু, তাই তিনি বন্ধুকে বাঁচানোর জন্য এই কাজটা করেছিলেন। এখন ব্যাপারটা হলো, সেদিন হাসপাতাল থেকে ফিরে অজয়বাবু কোথাও আর যাননি, কমলেশবাবুর বাড়িতে লুকিয়েছিলেন, যাতে তার বাড়িতে পুলিশ এলে কিংবা অন্য কিছু হলে তিনি ভালোভাবেই সেটা জানতে পারেন। ব্যোমকেশ একটানা কথাগুলো বলে চুপ করতেই আমি বললাম, তুমি অজয়বাবুকে সন্দেহ করলে কখন? সেদিন হাসপাতাল থেকে অজয়বাবুর হঠাৎ করে চলে যাওয়াটাই আমায় সন্দেহে ফেলেছিল। অজিত, যে মানুষটার মেয়ে মৃত্যুর সাথে লড়াই করছে তিনি তাকে ছেড়ে হঠাৎ করে কোথায় চলে যাবেন? হ্যাঁ, আর তাছাড়া অজয়বাবুর বন্ধুর বাড়ি থেকে অত তাড়াতাড়ি ফিরে আসার ব্যাপারটা আমার মনে খটকা জাগিয়েছিল। তাই আমি পরে ব্যাপারটা খোঁজ নিয়ে দেখি তার বন্ধুর বাড়ির বেশ খানিকটা দূর থেকে, আর সেখানে তিনি গেলেও সন্ধ্যের দিকে সেখান থেকে তিনি বেরিয়ে এসেছিলেন। আচ্ছা, ভদ্রলোককে গ্রেপ্তার করলে কোত্থেকে? কমলেশবাবুর বাড়ি সার্চ করি তাকে পাওয়া যায়, তার সাথে কমলেশবাবুকেও গ্রেফতার করা হয়। তবে এই সমস্ত কিছুর জন্য আমার আরও খানিকটা সময় লেগেছিল। তার কারণ হলো এই খুনের পেছনে মোটিভ খোঁজার জন্য। আসলে যে মেয়েটির ঘুমের ওষুধের জন্য মৃত্যু হয়েছে সে মেয়েটি শোভাবতী রায়ের মেয়ে হলেও অজয় রায়ের মেয়ে কিন্তু নয়। ব্যাপারটা অজয়বাবু বোধহয় এত বছর জানতে পারেননি। সম্প্রতি কোনো কারণে তিনি ব্যাপারটা জানতে পেরেছেন। অজয়বাবু যেহেতু পুলিশেই ছিলেন তাই তার ফাইলপত্র আমি ঘেঁটে দেখেছি, কিন্তু মেডিকেল ফাইলে তার কিছু সমস্যার কথাও লেখা রয়েছে, যার জন্য তার বাবা হওয়ার সমস্যার কথা উল্লেখ করা রয়েছে। বোধহয় সে ব্যাপারে পরবর্তীতে তিনি কোনো মেডিকেল চিকিৎসা নিয়েছেন। তবে ওই মেয়েটি যে তার নিজের সন্তান নয় সেটা জানতে তিনি বড্ড দেরি করে ফেলেছিলেন, আর তখনই বোধহয় শোভাবতী দেবীকে খুন করার সিদ্ধান্তটা তিনি নেন। মেয়েটিকে ঘুমের ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে রাখতে চেয়েছিলেন বটে, তবে মেয়েটির হার্ট দুর্বল ছিল, তাই সামান্য ঘুমের ওষুধেই তার মৃত্যু পর্যন্ত ঘটেছে। ব্যোমকেশের কথা শেষ হতেই বেশ কিছুক্ষণ আমি চুপ করে বসে রইলাম। তারপর বললাম, সবই বুঝলাম ব্যোমকেশ, তবে ওই মেয়েটা, মানে তার আসল বাবা তাহলে কে? শোভাবতী রায়ের মৃত্যুর প্রায় সপ্তাহখানেক আগে একটা খুনের খবর আমাদের চোখে পড়েছিল, মনে আছে? খবরের কাগজে সেখানেও একইভাবে এক ভদ্রলোককে গলা টিপে খুন করা হয়েছে। আমি খোঁজ নিয়ে জেনেছি সেই ভদ্রলোকের সাথে অজয় রায়ের স্ত্রী শোভাবতী রায়ের কোনো একটা সম্পর্ক থাকলেও থাকতে পারে। আর পরপর 2টো খুন সেই সম্ভাবনাটাকে শক্ত করে অজিত। তবে এইসব ক্ষেত্রে লাভ কি হলো আমি তা কিছুই বুঝতে পারলাম না। মাঝখান থেকে 3টে খুন, আর অজয়বাবুর আর কিছু না হোক যাবজ্জীবন কারাদণ্ড তো হবেই। কমলেশবাবুর শাস্তি হবে অপরাধীকে সাহায্য করার জন্য। তবে গণপতি লোকটা নির্দোষ, আমি তাকে কিছুটা দোষী ভেবে ফেলেছিলাম, সে এসবের মধ্যে ছিলই না। তা যাকে সব ভালোই ভালোই মিটে গেছে যখন, তা ভাইয়া তোমার বইয়ের দোকানের ব্যাপারটা কত দূর? হ্যাঁ, প্রায় দোকানের কাজটা শেষ হয়ে এসেছে, এবার কিছু বইপত্র তুলে নিয়ে দোকানটা খুলে ফেলবো, তাহলে বেশ ভালোই হবে বুঝলে। এবার সারাক্ষণ বাড়িতে বসে থাকতেও ভালো লাগে না। তোমার হাতে কোনো কেস থাকলে তোমার সাথে বেরিয়ে তদন্ত করব। তাহলে তো খুব ভালোই হলো। সত্যকে আর আমার জন্য সবসময় তোমার পেছনে পড়ে থাকতে হবে না, কি বলো? হ্যাঁ, সে যা বলেছো, তবে কাজটা প্রায় হয়ে এসেছে। এবার বইপত্রের জন্য তোমায় কিন্তু আমার সাথে একবার বেরোতে হবে। সে কি,
বইপত্রের ব্যাপার তো আমার থেকে ভালো তুমি জানবে। তুমি নিজে যেটা ভালো বোঝো সেটাই করো না। না ব্যোমকেশ, নতুন দোকান, নতুন করে একটা ব্যবসা শুরু করছি, তোমায় ছাড়া একা কিছু করতে পারি না, জানো তো। আরে অত চিন্তা করছো কেন? আমরা দুজন মিলে বরং কাল বেরিয়ে যাব। বেশ, আর নিশ্চিন্তে থাকো তুমি। ব্যোমকেশ আরও কিছু বলল, তার আগে টেলিফোন বাজলো। ব্যোমকেশ উঠে গিয়ে কথা বলে এসে চেয়ারের সামনে দাঁড়িয়ে বলল, তৈরি হয়ে নাও অজিত, আমাদের এক্ষুনি বেরোতে হবে। শুনছিলেন লেখক সুকান্ত দাসের কলমে ব্যোমকেশ বক্সির ফ্যান ফিকশন গল্প ব্যোমকেশ ও অচেনা আততায়ী। আজকের গল্প পাঠে রয়েছে সায়ন্তন, গল্পের সূত্রধার ও ব্যোমকেশ বক্সির চরিত্রে আমি বুবাই, অন্যান্য চরিত্রে সৌরভ সাহা ও মৌমিতা। আজকের গল্পের সম্পাদনা, ডিরেকশন এবং ভিএফএক্সে বুবাই, শব্দ পরিকল্পনা, মিশ্রণ এবং আবহ সৃষ্টিতে মিহান্স প্রোডাকশন হাউস থেকে মৌমিতা সাহা, পোস্টার ডিজাইনে কৃষ্ণেন্দু মণ্ডল। কেমন লাগলো আজকের গল্পটি? ভালো লাগলে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এবং লাইক ও কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানান। এরকম আরও গল্প যদি শুনতে চান তাহলে প্লিজ আমাদের কমেন্টের মাধ্যমে জানান। দেখা হবে নতুন কোনো গল্পে, ততক্ষণের জন্য শুভরাত্রি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই গল্পে থাকবেন।